আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ দুটি বিষয় থাকছে। এর মধ্যে একটি বিষয় আমি একজন আপুর একটা কমেন্ট পড়ে শোনাবো, যেটা আমি মনে করি সবার একটু রিকল করা উচিত এবং খুব সুন্দর একটা কমেন্ট, এবং যে কমেন্টের মাধ্যমে অনেকগুলো ইনফরমেশান আপনাদের কাছে ক্ল্যারিফাই হয়ে যাবে। ঘটনাটা এভাবেও ভাবা যেত। আপুটার কমেন্ট সেটারই একটা বার্তা দিয়ে দিচ্ছে। আচ্ছা, বাট আমার তরফ থেকে যে বিষয়টা আজকে আমি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের কাছে উপস্থাপন করবো, সেটা হচ্ছে শাহিন এবং শারমিনকে নিয়ে। আপনারা সবাই যাকে চ্যাপা শুটকি হিসেবে চেনেন, আমি যাকে শারমিন হিসেবে বলছি, শাহিনের বউ, তাকে নিয়ে দীর্ঘ অনেকগুলো দিন আপনারা কিছু জিনিস জানতে চাচ্ছেন, যে শারমিনের সাথে শাহিনের খুব একটা বনিবনা কেন যেন আপনারা খুঁজে পাচ্ছেন না। উপর দিয়ে নতুন করে শারমিন এখন যখন একটা ভাড়া বাসা নিয়েছে, তাদের নিজেদের বাসা থাকা সত্ত্বেও, তখন প্রশ্নটা আরও বেশি জোরালো হয়েছে। আপনারা আমার কাছ থেকে বারবার জানতে চাচ্ছেন, ভাইয়া শারমিনের হঠাৎ করে নতুন বাসা ভাড়া নেওয়ার কারণটা কী। এবং আমি আমার জায়গা থেকে কিছু ভিডিও অ্যানালাইসিস করেছি, সামান্য কিছু ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি, এবং ফুল অন আমার একটা প্রেডিকশন বলতে পারেন, এবং সব কিছু অ্যানালাইসিস করে আমি শাহিন এবং শারমিনের বিষয় সম্পর্কে কিছু জিনিস জানতে পেরেছি। সেই জিনিসগুলো আজকে তুলে ধরবো এবং আপনাদেরকে জানাবো আসলেই কেন শারমিন বাসা থাকতে, শ্বশুরবাড়ি থাকতে সে আলাদা বাসা নিয়ে থাকছে, যেখানে শাহিনকেও দেখা যাচ্ছে না। তাহলে কি শাহিন এবং শারমিনের ডিভোর্স হয়ে যাচ্ছে? তাহলে কি শাহিন এবং শারমিনের সংসার ভেঙে যাচ্ছে? আসলে ঘটনাটা কি, সেই ঘটনার একটু ডিপে আজকে আমরা ঢোকার চেষ্টা করব। সো দর্শক, আমার ভিডিও আজকে কী নিয়ে থাকছে, আপনারা হয়তো আমার ইন্ট্রোডাকশন থেকে বুঝে গিয়েছেন যে আসলে আজকে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি। সো যদি আপনাদের কাছে এটা ইন্টারেস্টিং মনে হয় এবং প্রয়োজনীয় মনে হয়, আমি অনুরোধ করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আচ্ছা দর্শক, ভিডিও শুরুতেই আজকে আমি আগে একটা কমেন্ট নিয়ে কথা বলি, তারপর আমি শাহিন এবং শারমিনের বিষয়ে আসবো। কমেন্টটা বেশ বড়, বাট আমি মনে করি এই কমেন্টটা পড়ার সময় আপনাদের ন্যূনতম একটুকু কনসেন্ট্রেশন লুজ করা যাবে না। পুরো কমেন্টটা মনোযোগ দিয়ে পড়তে হবে, এবং এই কারণে আমি হেল্প করছি আপনাদেরকে, সে কমেন্টটা পড়ে আমি শোনাচ্ছি। চলুন সে কমেন্টটা পড়ে আসা যাক। এখানে তাসনিম আলী, এই আপুটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শুরুতে আপু বলেছেন, আমি আপনাকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। এটা বোঝার জন্য আপনাকে অনেকদিন আগের মেমোরি রিকল করতে হবে। যখন বাপ্পিরা পাবনায় স্থায়ীভাবে থাকতে গেল, মূলত তখন বাপ্পির মাকে হার্টের ডক্টর বলেছিল যে ওনার হার্টের কয়েকটা ভেইন মানে নালি চিকন হয়ে গেছে, ঠিক আছে, যেটা ফিউচারে ওনার হার্টের স্বাভাবিক যে রক্ত চলাচল সেটাকে ব্যাহত করতে পারে। আমি এটা নিয়ে একটু স্টাডি করেছি, দেখার ট্রাই করেছি, এবং আপু যা বলেছে ঘটনা সত্য। এখানে বিন্দু মাত্র আপুর কথাতে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না। আপুর কথায় ধার আছে, সত্যতা আছে। আপনাদের যাদের মধ্যে এই কথা বা এই ইনফরমেশনে বিন্দুমাত্র সন্দেহ হতে পারে, আপনারা কষ্ট করে ভিডিওগুলো দেখে আসবেন। একদম যা বলেছে লাইন টু লাইন আপু বলেছেন, এখানে বিন্দুমাত্র কোনো ভুল কিছু বলেননি। আচ্ছা, পরবর্তীতে আপু কি বলেছেন? বলেছে এই সমস্যার একমাত্র সমাধানটা আসলে কি? সমাধান হচ্ছে রিং পরানো। নাজমা বেগমের হার্টের ডক্টর তখন ওনাকে সাজেস্ট করেছিলেন রিং পরানোর ব্যাপারে, কিন্তু বাপ্পি যখন বুঝতে পারলো যে এই রিং পরানোর খরচ কয়েক লাখের উপরে, তখন বাপ্পি টেকনিক্যালি এই ট্রিটমেন্ট অ্যাভয়েড করে গেল এবং বিষয়টা এড়িয়ে গিয়ে দিন কাটাতে লাগলো। আর বিষয়টা নিশিও জানত, কিন্তু তারা ভয় পেল যে আল্লাহ জানে খরচ কোন পথে। পরেরটুকু পড়ছি, বাট এর আগে আমি একটু ইনফরমেশন দিয়ে নিতে চাই। আমি আসলে দর্শক বিষয়টা সম্পর্কে অত বেশি অবগত না, এই জন্য আমি কিছু জিনিস গুগলে জানার চেষ্টা করেছি। আপনারা নিজেরাও সেটা গুগল করে জেনে নিতে পারেন। তো এই যে ভেইন শুকিয়ে যাওয়া, ড্রাই হয়ে যাওয়া, এবং এই জিনিসটা বা এটাকে ব্লক হওয়া বলে, এই ব্লকটাকে রিওপেন করার জন্য এখানে হার্টের যে ডক্টররা বা কার্ডিওলজিস্ট যারা আছেন, তারা রিং পরানোর পরামর্শ দিয়ে থাকেন। এবং বাংলাদেশে এই রিং পরানোর কস্টিং যেটা, সেটা আমি খোঁজ করার চেষ্টা করলাম। রিং অনেকগুলো ভেরিয়েন্টের হয়,
ঠিক আছে, এই ভেরিয়েন্টগুলো বিভিন্ন দেশের হয়। তো ভেরিয়েন্ট অনুযায়ী যদি আপনি একটা মধ্যবিত্ত মানে মধ্যম মানে রিংও পরাতে যান, আপনার লাখখানেক টাকা খরচ হবে শুধু রিংয়ের টাকাই। তো রিং ছাড়াও রিং বাবদ যে আরও কিছু ইনভেস্টিগেশন থাকে, তারপরে যে আপনার হসপিটাল ওটি খরচ আছে, ডক্টরের ফি আছে, ঠিক আছে, হসপিটাল যে কিছুদিন আইসিইউতে থাকবে, ওয়ার্ডে থাকবে, সেগুলোর খরচ আছে। সেগুলোকে যদি আপনি কাউন্ট করেন, সেই টাকাটা কিন্তু অনেক লাখ টাকাতে চলে যায়। কারণ যে জায়গাতে শুধু রিংয়ের দামই কয়েক লক্ষ টাকা, যদি আপনি ভালো মানের রিং পরাতে যান সেটা তো আরও দামি হবে। যারা এই হার্টের রোগের মাধ্যমে গিয়েছেন, যে সমস্ত পরিবারেরা বা ফ্যামিলিরা, তারা জানেন যে এই সমস্ত রিংয়ের দাম কেমন হতে পারে। এই চেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, নাজমা আন্টির আসলে রিং কয়টা লাগবে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। যদি একের অধিক রিং লেগে থাকে তাহলে সে কিন্তু খরচ কয়েক ডাবল হয়ে যাচ্ছে, যেটা বাপ্পির কাছে কিন্তু মাথা চারা দিয়ে ওঠার কথা। তো যাই হোক, এই ইনফরমেশনকে আমি আপনাদেরকে দিয়ে রাখলাম, কারণ অনেক হয়তো নাও জানতে পারেন। সেটা আমি স্টাডি করেছি, অ্যানালাইসিস করে, সেটা গুগল থেকে জেনে আমি আপনাদেরকে জানালাম। যাই হোক, পরবর্তীতে আপু কী বলেছেন চলুন পরে আসা যাক। দেখুন, কমেন্টার প্রত্যেকটা লাইন কিন্তু খুব সুন্দর করে আপু ব্যাখ্যা করেছেন। তো বাকি কথাগুলো আশা করি সবার ভালো লাগবে। তো যেখানে শেষ করেছিলাম, আল্লাহ জানে খরচ কোন পথে যায়, যদি না আবার জমি আর অন্য সব কিছু সেল করতে হয়। এটা কিন্তু বাপিরা ভয় পাচ্ছিল। আপনি জানেন বাংলাদেশে হার্টের রিং কোয়াইট ব্যয়বহুল। বাপ্পি তিশা বুড়ি বুদ্ধিতে মূলত দুইজন মিলে মায়ের মৃত্যুর অপেক্ষা করতে থাকে। কারণ যেহেতু ডক্টরের কথা অনুযায়ী রিং পরাতে পারেনি, তাই নাজমা বেগমের মৃত্যু অবধারিত বলেই তারা জানে। সেম কাজটা কিন্তু ওরা ওদের বাবার কিডনি ট্রান্সপ্লান্ট নিয়েও করেছিল। নিশি মার ইন্টারনাল ফিজিক্যাল কন্ডিশন জেনেই মাকে মালয়েশিয়া ঘুরতে নিয়ে গিয়েছিল, এবং নিশি তার শ্বশুর বাড়িতে নিয়ে মাকে শেষবার দেখা করিয়ে এনেছিল। খেয়াল করবেন, নাজমা বেগম মালয়েশিয়া থেকে লাস্টবার চলে আসার সময় নিশি খুব কাঁদছিল এবং বলছিল কার কতদিন হায়াত কেউ জানে না। আপনার কি মনে হয় নিশি ডক্টর দেখায়নি মালয়েশিয়াতে? দেখিয়েছে। যাই হোক, পরবর্তী লাইনগুলো পড়ে আসা যাক। কজ ডক্টর ফি আর এমন কি খরচ তো রিং পরাতে গেলে, তাও আবার কতগুলো রিং কে জানে। সো ফাইনালি আমরা এটাই বুঝেছি, বাপ্পি তিশা অপেক্ষা করছিল মৃত্যুর জন্য, আর পাবনায় যে গেড়ে বসেছিল যেন অন্য কেউ ঘরের কোনো কিছু কোথাও লুকাতে না পারে। তাই শুনেন, পর্দায় আমরা তাই দেখি যা ওরা দেখায়, ভিতরে ভিতর নিশ্চয়ই বাপ্পি নিশির মধ্যে ঝগড়া হচ্ছিল মায়ের চিকিৎসার টাকার ব্যাপারে। হয়তো নিশি জোরাজুরি করেছিল ল্যান্ড সেলের ব্যাপারে। তিশা বাপ্পিকে রাজি হইতে দেয়নি। আশা করি দর্শক, আপুর কমেন্টটা যথেষ্ট ক্লিন অ্যান্ড কাট ছিল কথাগুলো, যেখানে সন্দেহ করার কিছু নেই এবং খুব সুন্দর করে বলেছে। দেখুন, আপু যতগুলো কথা বলেছে সবগুলো তাদের ভিডিওতেই আছে। এগুলো আমাদের নতুন করে অ্যানালাইসিস করার প্রয়োজন নেই, আমাকে খুব রিসার্চ করে কথাগুলো বের করার দরকার নেই, আপনাদেরকে কোনো রেফারেন্স খোঁজার দরকার নেই। এই জিনিসগুলো তাদের ভিডিওতেই ছিল। আপু সেই ভিডিও থেকেই ইন কথাগুলো বলেছে, বাট এই কথাগুলো কিছু মোরাল ছিল, যে মোরালগুলো আমাদেরকে ডিপ অর্থ খুঁজে বের করতে হয়েছে। যেমন এই যে ধরুন, নাজমানের চিকিৎসা বাবদ অনেক খরচ হবে, রিং পরাতে হবে, এগুলোর খরচ বেশি আমরা জানি। আমরা যারা হার্টের রোগ খুব কাছ থেকে দেখেছি, আমার পরিবারে কিন্তু হার্টের রোগী আছে, আমার মামা বলেন, আমার ফুফা বলেন, তাদেরও হার্টের রোগ আছে, এবং আপনারাও কিন্তু মনে করি প্রত্যেকটা পরিবারে একজন হার্টের রোগী আছেই। দেখবেন যে সমস্ত রোগীরা হার্টের রোগ থাকে, যাদের মারা যাওয়া তারা হুট করে হার্ট অ্যাটাক করে মারা যায়, ঠিক আছে, কিন্তু যারা আগে থেকে জানতে পারেন ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের হার্টের রোগ আছে, তারা কিন্তু বিভিন্ন প্রিভেনশন, বিভিন্ন মেডিসিন খাচ্ছেন, ডক্টরদের শরণাপন্ন হয়ে রিং বসাচ্ছেন, তারপর তারা কিন্তু একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করে, ডায়েট চার্ট মেনটেন করে, সঠিক মেডিকেশনের মাধ্যমে তারা কিন্তু একটা লং লাইফ তারা ভালো থাকছেন। আমি নিজে আমার ফ্যামিলিতে দেখেছি। অর্থাৎ হার্টের রোগ জটিল রোগ, বাট হার্টের রোগ কিছুই না যদি কিনা আপনি একটা কোয়াইট বলতে পারেন যে একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকেন, তাহলে এই রোগ আপনার কিছুই করতে পারবে না। একটা রুটিন মাফিক চলতে হবে, ঠিক মতো মেডিসিন খেতে হবে, এবং আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, ঠিক আছে। যেমন যে ডক্টর বলেছিল নাজমান্টের বিষয়ে যে তাকে রিং পরাতে হবে, বাপ্পিরা যদি সেই রিংটাকে পরিয়ে দিত, সেই ভেনগুলো যদি আবার স্বাভাবিকভাবে রক্ত চলাচল বা ব্লাড সার্কুলেশনের জন্য নর্মাল হয়ে যেত, তাহলে কিন্তু নাজমান্টি সামান্য কিছু মেডিকেশনের মাধ্যমে সুস্থ থাকতে পারতেন। তার মানে
একটা হার্টে যখন এরকম ভেন শুকিয়ে যাবে, নালি শুকিয়ে যাবে, ব্লাড সার্কুলেশন অফ হয়ে যাবে, সে রোগী তো আসলে বেশি দিন বাঁচবে না। এটাই স্বাভাবিক। কারণ যে রোগীর অবস্থা এখন রিং পরানোর মতো, সে রোগীকে আপনি মেডিসিন দিয়ে কতদিন ভালো রাখতে পারবেন? একটা ডক্টর তো দেখেই বলে দিবে, ভাই আপনার রোগীকে রিং না পরালে কখনোই বাঁচানো সম্ভব না। হার্টের ডক্টররা ঠিক এভাবেই কথা বলবেন। তো বাপ্পি সে রিং পরায়নি, কারণ বাপ্পির কাছে তার মায়ের জীবনের চাইতে তার কাছে লক্ষ টাকার মূল্য বেশি মনে হয়েছে। দেখবেন একটা গরিব মানুষও তাদের জায়গা জমি বিক্রি করে তাদের প্রিয়জনকে বাঁচাতে টাকা নিয়ে এসে ডাক্তারদের কাছে যে স্যার আমার রুগীকে বাঁচান, আমার কোনো টাকা পয়সার চিন্তা করতে হবে না। একটা রিক্সা চালকও যদি তার আপনজনকে বাঁচাতে চায়, সে তার সব কিছু বিক্রি করে দিয়ে হলো, তার শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়ে হলো, সে তার আপন মানুষকে বা প্রিয় মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করে। আর বাপ্পি তার মায়ের জীবনের মূল্য তার কাছে তার টাকার চাইতেও কম মনে হয়েছে। এই কারণেই তো এই যে সামান্য নাজমান্ডিকে রিং করাতে কত লক্ষ টাকাই বা লাগতো। ধরুন 3-4টা রিংয়ে 2-4 লাখ টাকা, চিকিৎসা বাবদ খরচ আরও 1 লাখ টাকা, ধরুন 5-6 লাখ টাকাই লাগলো। যে জায়গায় বাপ্পি বদনাম করে, নোংরামি করে, ডলাডলি করে, অশ্লীলতা করে সে মাসের পর মাস ইউটিউব থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা কামাই করছে। প্রতি মাসে ইন অ্যান্ড এভারেজ যখন সিজন থাকে, তখন বাপ্পির এমনও দিন গেছে মাসে 15 লক্ষ টাকাও বাপ্পি কামাই করেছে। সে বাপ্পি কিনা তার মায়ের পেছনে সামান্য 4-5 লক্ষ টাকা দিতে রাজি হয়নি, কারণ তার মায়ের জীবনটা তার কাছে এতটাই তুচ্ছতাচ্ছিল্য ছিল। আর বিশেষ করে তিশা তো চাচ্ছিলই যেন নাজমাটি মারা যায়, তিশা চাচ্ছিল না সে বেঁচে থাকুক, এই কারণে চিকিৎসা করায়নি। কিন্তু দেখুন সময়ের সাথে সাথে তালে তালে সবাই কথাগুলোকে ভুলে গেছেন। আজকে বাপ্পি কান্না করছে, বাপ্পি নাটক করছে, আপনারা সেই নাটকে সায় দিচ্ছেন, কিন্তু কেন আপনারা কেউ বাপ্পিকে প্রশ্ন করছেন না আপনার মাকে যখন হার্টের ডক্টর বলেছিল রিং পরাতে, আপনার রিং কেন পরালেন না? এই কথাটা বা এই কোয়েশ্চেনটা কেন আপনারা অ্যারাইজ করছেন না? কেন বাপ্পিকে কমেন্ট করে বলছেন না আপনার মা মারা গিয়েছে ভালো কথা, কিন্তু আপনার মা যখন জীবিত ছিল ডক্টর বলেছে রিং পরাতে, কেন রিং পরালেন না? আপনারা শেষ চেষ্টা করতেন, তারপরে মারা গেলে সেটা বোঝা যেত যে আপনারা চেষ্টা তো করেছেন, কিন্তু আপনারা তো চেষ্টাই করেননি। আপনারা প্রহর গুনেছেন কবে মারা যাবে মানুষটা, আপনারা মৃত্যুর প্রহর গুনেছেন 1 দিন 2 দিন 3 দিন করে করে প্রহর গুনেছেন খালি। এখন আপনারা ভিডিওতে এসে বলছেন কার হায়াত কার মত কখন লেখা থাকে কেউ তো জানি না, তাই না? পাপিয়া জামাই কত মুখ নাচিয়ে নাচিয়ে কত কথা বলেছে, তাদেরকে বলতে চাই সবাই প্রশ্ন করুন কেন নাজমানিকে রিং পরাতে দেওয়া হলো না? নাজমানি তো জায়গা জমির অভাব ছিল না। হ্যাঁ, বাপ্পি দেয়নি, নাজমানি তার জায়গা জমি বিক্রি করে ঠিকই রিং পরানোর মতো সামর্থ্য রাখে, বাট তাকে এটা করতে দেওয়া হয়নি। প্রশ্ন একটাই, কেন? সে কেনর উত্তরটা আমি আশা করি তাসনিম আলী আপু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। কারণ তিশা বাপ্পি নাজমানটির মৃত্যুর প্রহর গণনা করছিল, ব্রাদার নোট এটা চাচ্ছিল যে নাজমানটি বেঁচে ফিরুক, তারা চাচ্ছিল নাজমানটি মারা যাক, এটাই ছিল মুখ্য কারণ। আশা করি এই কমেন্টের মাধ্যমে আপনারা বেশ কিছু ইনফরমেশন এখানে জানতে পেরেছেন। আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট এত বড় করে সময় দিয়ে লেখার জন্য, থ্যাঙ্কস। যাই হোক, পরবর্তীতে আমি আসি। পরবর্তীতে আমি আমার যে ইনফরমেশনটা দিতে চাচ্ছিলাম ভিডিওতে, সেটা হচ্ছে শারমিনকে নিয়ে, অর্থাৎ শাহিনের বউ শারমিন। আপনারা সবাই কিন্তু আমাকে, সবাই না, যারা আসলে শারমিনের ভিডিও দেখেন তাদের মধ্যে কিছু মানুষ কমেন্ট করেছেন যে ভাইয়া শারমিনের হঠাৎ করে কি হলো, সংসার করছিল, বাচ্চা হয়েছে, হঠাৎ করে বাচ্চা নিয়ে সে আলাদা একটা বাসা ভাড়া নিয়ে নিল, শাহিনের সাথে থাকছে না, একই রুম একই বিছানা একই বাসা শেয়ার করছে না, কি এমন হলো তাদের ভেতর আবার? আর 2 দিন পর এগুলো কী নাটক, তো আপনারা জানতে চেয়েছেন। তা আমি প্রথমত বুঝতেই পারিনি কী ঘটনা, কারণ আমি তার ভিডিও দেখিই না। প্রথমত শারমিন তাদের ভিডিওর কোয়ালিটি জঘন্য খারাপ, মানে ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ঝাপসা, আমার কাছে ভালো লাগে না তাদের ভিডিও, দেখিও না। কোয়ালিটি খারাপ হলে ভিডিও দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, আপনারা বলার পর আমি বিষয়টা আমলে নেই, আমি যাই দেখলাম ঘটনার সত্যতা আছে। অর্থাৎ শারমিন নতুন করে বাসা ভাড়া নিয়েছে, সে বাসাতে সে তার খাট পালঙ্ক সেট করছে, সেখানে সে থাকছে। শাহিন আছে নাকি নেই সেটা এখনো মিস্ট্রি রেখেছে, শারমিন এটা নিয়ে কিছু এখনো মুখ খুলেনি। বাট আমরা দেখেছি, আমরা ধরে নিয়েছি শাহিন শারমিনের সাথে একই বাসাতে উঠেনি, শারমিন একা ডিসিশন নিয়ে, সিদ্ধান্ত নিয়ে সে বাসাটাতে উঠেছে। প্রশ্ন দাঁড়ায়, এত বড় সিদ্ধান্ত সংসার ছেড়ে আলাদা বাসায় ওঠার শারমিন কি করে নিল বা কেন বা নিল? এত বড় দুঃসাহস শারমিন কেন করলো? যে জায়গায় শারমিনের শ্বশুরবাড়ি আছে, শ্বশুরবাড়িতে শারমিনের আলাদা ঘর আছে, শাহিনের রুম আছে, সেখানে তো শারমিন থাকছিল, কিন্তু
সব কিছু ফেলে ছেড়ে ছুড়ে শারমিন হঠাৎ করে এভাবে দালান কোঠায় উঠে গেল কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? পেছনের কারণটা কি? পেছনের গল্পের কারণটা খুঁজতে গেলে আমাদেরকে আবার শারমিনেরই আরেকজন যা খুকির ভিডিও দেখতে হবে, কারণ সবার সাথে সবাই লিঙ্কড করা তো ভাই। খুকির ভিডিওতে আসলে শারমিনের সংসার ছেড়ে যাওয়ার কারণটা লুকিয়ে আছে। আমি খুকির বেশ অনেকগুলো ভিডিও অ্যানালিসিস করেছি খুকির চ্যানেলে গিয়ে। আপনার একটা জিনিস হয়তো অনেকে জানেন না, আবার অনেকে জানেন, খুকি কিন্তু তার শাশুড়ির সাথে মিলে, মানে খুকির শাশুড়ি এবং খুকি তারা মিলে কিন্তু তাদের বাসায়, মানে তাদের এলাকায় জমিতে কিন্তু একটা দালান কোঠা উঠাচ্ছে, ঘর উঠিয়েছে, আপনারা সবাই জানেন। এবং সেই ঘরটার মালিক আসলে কে স্পেসিফিক ওয়েতে বলা না গেলেও ইনডিরেক্টলি বলা যেতে পারে ওই ঘরে কারা কারা থাকবে। ওই ঘরটা আসলে খুকি এবং তার শাশুড়ি তারা দুজন একসাথে হয়ে বানিয়েছে। হ্যাঁ, খুকির শাশুড়ি তার টাকা দিতে পারেনি, খুকির শাশুড়ির ভাগের টাকাটা হয়তো তার 3 মেয়ে তিশা, সাবিনা, মিম তারা প্রোভাইড করেছে। আর এখানে ইনভেস্ট করেছে খুকি। খুকি তার জায়গার অংশে যতটুকু খরচ লাগবে সেটা ইনভেস্ট খুকি করেছে। এই কারণে খুকি তার শাশুড়িকে নিয়ে সে একই বাসাতে উঠছে আর কি। এবং সেই বাসাটা গ্রামের পরিবেশ অনুযায়ী খুব ভালোভাবেই খুকি সাজিয়েছে, টাইলস করেছে, নতুন সম্ভবত সেগুন কাঠের আলমারি দিচ্ছে, ফার্নিচার কিনছে। ডিজাইন যেমনই হোক, জিনিসপত্র কিন্তু মজবুত দেওয়া হচ্ছে। বাসা দেখতে যেমনই হোক, গ্রাম বাংলা অনুযায়ী টাইলসের বাসা তাদের কাছে সেটা অনেক কিছু। যে জায়গায় একে একটা টিনের মতো ঘরে থাকতো, টিনের ঘরটার পরে খুকি একটা রুম বানিয়েছিল পাকা ঘর, সেখান থেকে আজকে এরকম একটা প্রমোশন হওয়াটা সেটা মানে অলৌকিক কিছু বলা যায় তাদের জন্য। সো এটা তাদের কাছে অনেক বড় কিছু, এটাই অনেক সুন্দর তাদের কাছে, তাদের এলাকা অনুযায়ী, এবং সেটা অবশ্যই গ্রাম বাংলা অনুযায়ী বাসা সুন্দর। আচ্ছা, এখন প্রশ্ন উঠতে পারে, খুকি এবং তার শাশুড়ি যদি ওই বাসাটা একসাথে উঠে, তাহলে শারমিন কেন উঠতে পারলো না? আসলে আমারও প্রশ্ন, কিন্তু সেটা উত্তর খোঁজার জন্য আমাদেরকে আরও পিছনে যেতে হবে। এই বাসাটায় পেছনে যে টাকা খরচ দেওয়া লেগেছে, তিশা, মিম, সাবিনা তারা তো তাদের মায়ের ভাগটা দিয়েছে, আর খুকি কিন্তু তার নিজের ভাগটা দিয়েছে। খুকির ভাগের টাকা কিন্তু এমন নয় যে তিশা, মিম, সাবিনা তারা দিয়েছে। খুকির ভাগের টাকা আমি যতটুকু জানতে পেরেছি, আমি এখানে কনফার্ম করে বলতে পারছি না, আমি এখানে আবছা আবছা ইনফরমেশন পেয়েছি, মানে অগোছালো ইনফরমেশন। সেই অগোছালো ইনফরমেশনগুলো থেকে আমি জানতে পেরেছি খুকি এখানে তার অংশের টাকা দিয়েছে। ধরুন সে যে রুমটা পাবে, সেই রুমের পেছনে যতটুকু টাকা দিতে হবে, সেটা গোছানোর জন্য যা যা প্রয়োজন, সেটার টাকাটা খুকি নিজে প্রোভাইড করেছে তার ইউটিউবের নিজের ইনকাম থেকে। আচ্ছা, দ্যাটস ইট। তাহলে এখানে যেহেতু এত বড় বাসা করা হচ্ছে, এতগুলো রুম করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে শারমিনেরও তো শারমিনের রুমটা পাওয়ার কথা ছিল। শারমিন তখন শারমিনের রুমের ভাগের টাকাটা দিয়ে দিত, তাই না? সোজা সাপটা কথা। খুকি যেমন খুকির টাকাটা দিয়েছে, শারমিনের তাহলে যদি শারমিনের টাকাটা দিয়ে দেয়, তাহলে শারমিনও তো একটা নতুন রুম পাচ্ছে, একসাথে উঠতে পারছে, ভালো কথা। কিন্তু সমস্যাটা তো এখানেই বেঁধেছে, শারমিন তার অংশের টাকাটা দেয়নি। অর্থাৎ খুকি যেমন টাকা দিয়েছে, খুকি যেমন তার বাসার জন্য যতটুকু টাকা প্রয়োজন সেটা প্রোভাইড করেছে তার নিজের ইউটিউব ইনকাম থেকে, সেটা কিন্তু শারমিন সে কিন্তু করেনি। মানে শারমিন তার অংশের টাকা, যেটা রুম করার জন্য যতটুকু দিতে হয়, সেটা শারমিন দেয়নি। এর মানে কি এটা শারমিন দিতে চায়নি? শারমিন দিতে চেয়েছিল, বাট শারমিনকে দিতে দেওয়া হয়নি, কারণ শারমিনের কাছে সেই পরিমাণ পর্যাপ্ত টাকা জমা ছিল না। প্রশ্ন দাঁড়ায় কেন? ঘটনাটা একটু জটিল মনে হলে আপনাদের আমি সোজা করে দিচ্ছি। আপনারা যদি খুকি, মিজান এবং শাহিন, শারমিনের সংসারটার দিকে তাকান, দেখবেন দুইটাই সংসার হলেও দুই সংসারের যে সেন্টার পারসন আছে, মানে কর্ত্রী, মানে মেন কর্ত্রী যে আছে, সে কিন্তু ভিন্ন। মিজান খুকির সংসারের মেন কর্তা কিন্তু খুকি। খুকি যা বলে মিজান তাই করে, খুকির ইশারাতেই মিজান কিন্তু চলাচল করে। মিজান কোনো কিছু করে না, মিজান খালি তার মাঠ ঘাটে চাষবাস করে যা শ্রম দেওয়া সে শ্রমটুকু দেয়, বাট বাকি যা কিছু করার সব কিছুই কিন্তু করছে খুকি। কোথায় কতটুকু টাকা দেওয়া লাগবে, কোথায় কতটুকু ইনভেস্ট করতে হবে, কোন জায়গায় কী হচ্ছে টাকা, মানে সব কিছু ব্যালেন্স করছে, বা সব কিছু সব কার্যক্রমের সব কিছুই নির্ভর করছে কিন্তু খুকির উপরে, ঠিক আছে? খুকি সব কিছু করছে। আর ওই দিক থেকে যদি আপনারা শারমিনের সংসারটার দিকে তাকান, শারমিনের সংসারে কিন্তু শারমিনের ইউটিউব চ্যানেল আছে, শারমিন সব কিছু সংসার করছে শাহিনের সাথে, বাট শাহিনের সংসারের ক্ষেত্রে শাহিনের সংসারকে কন্ট্রোল করছে কিন্তু শারমিন করলেও মেইন কর্তা সেখানে কিন্তু আবার শাহিন। মানে শারমিনকে সব জায়গাতে সব রকমের খরচ করতে দেয় না। শাহিন কিন্তু বিদেশ ছেড়ে বাংলাদেশে এসেছেও শুধুমাত্র তার বইয়ের টাকাতে খাওয়ার জন্য।
শারমিন ইউটিউবে ভিডিও দিবে, শারমিনের ইনকাম দিয়ে শাহিন মজ মাস্তি ফুর্তি করবে, সে আর শ্রম দিতে পারবে না। এমনকি আপনারা সবাই জানেন শাহিনের পরিচয় কিন্তু তার বোনরা দিয়েছিল যে সেটা ভাদাইম্মা। তিশা নিজে কিন্তু তার ভিডিওতে বলেছিল আমার বড় ভাই একটা ভাদাইম্মা, কোনো কাজ বাজ করতে চায় না, সে চাচ্ছে এখন তাড়াতাড়ি করে একটা বিয়ে করবে, বিয়ে করে বউ ইউটিউবে ইনকাম করবে এবং সেই ইনকাম দিয়ে সে বসে বসে খাবে। এই কথাটা কিন্তু তিশা নিজেই তার মুখে বলেছিল তার ভাই সম্পর্কে, যে তার ভাই কোনো কাজকর্ম করতে চায় না। এবং সেটা কিন্তু আমরা দেখেছি শাহিন বিদেশ থেকে ফেরত এসে শারমিনকে দিয়ে ইউটিউবিং করাচ্ছে এবং শারমিন যে ইউটিউবিং করছে সেই ইউটিউবিংয়ের টাকা দিয়েই কিন্তু এখন শারমিন ইউটিউবের টাকা দিয়ে কিন্তু শাহিন চলছে, ঠিক আছে। এখন প্রশ্ন দাঁড়ায়, খুকি যদি টাকা জমিয়ে আজকে বাড়ি করার মতো টাকা করতে পারে বা দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে শারমিন কেন দিতে পারছে না? শারমিন কেন কোনো ইনভেস্ট করছে না টাকা? শারমিন কেন কোনো টাকা দিল না? শারমিনের টাকাগুলো কোথায় গেল? এটাই তো প্রশ্ন দাঁড়ায়, তাই না? কারণ দুজনে তো ইউটিউবিং করছে, তাহলে ইউটিউবিং করলে দুজন, একজনের কাছে বাড়ি করার মতো টাকা জমে গেল, আরেকজনের কাছে জমলো না, কারণটা কি? কারণ এখানে আছে শুধুমাত্র দুই পুরুষের জন্য। এখানে মিজানকে খুকি কোনো রকম বাজে অভ্যাসে লিপ্ত হতে দেয়নি, অর্থাৎ মিজান ঠিক ততটুকু টাকাই পায় যতটুকু খুকি তার হাতে দেয়, এবং মিজান যথেষ্ট সাশ্রয়ী, মিজানের কোনো বদ অভ্যাস নেই, কোনো আজেবাজে অভ্যাস নেই। মিজান তার মতো করে জাস্ট সংসার টংসার করে যাচ্ছে, খুকি তার মতো করে সব টাকা জমিয়ে রাখছে। খুকির হাত শক্ত, খুকির টাকা জমাতে পারে, শারমিনও জমাতে পারে। মহিলা মানুষ মানে টাকা জমাবে আমরা জানি, কিন্তু এখানে সমস্যার যেটা হয়েছে, এখানে সমস্যা হয়েছে শাহিনের দিক থেকে। আপনারা জানেন কি না জানি না, শাহিনের বিষয়ে কিছু ইনফরমেশন জানা গিয়েছে যে শাহিনের হাত উড়ানো, অর্থাৎ শাহিন প্রচুর টাকা উড়ায়। এবং আরেকটা ইনফরমেশন যেটা জানা গিয়েছে, শাহিনের কিছু বাজ অভ্যাস আছে। এটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে শাহিনের কিছু ব্যাড হ্যাবিট আছে। আচ্ছা, এই ব্যাড হ্যাবিটগুলোর মধ্যে কী আছে? শাহিন নাকি তাদের এলাকাতে প্রতিদিন রাত্রেই সন্ধ্যা হলেই নাকি সে এলাকাতে কার্ড খেলে। আসলে কার্ড খেলে নাকি কার্ডের নামে কী খেলে আমি জানি না। আমি প্রায় সময় দেখেছি বিভিন্ন এলাকাতে গেলে দেখবেন, আমি বর্তমানে দেখি রিক্সাওয়ালাদেরকে দেখি বা বিভিন্ন কিছু বাজে শ্রেণীর লোকজনদেরকে দেখি একটা ফোন নিয়ে 4জন বা 5জন গোল করে কী যেন খেলছে। একদিন উঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম তারা লুডো খেলছে এবং পাশে অনেকগুলো টাকা রাখা আছে, ঠিক আছে, এবং আরও কিছু বাজে সামগ্রীও ছিল আসলে। তো আমি বুঝতে পারলাম লুডোটা একটা সামান্য গেম হলেও তারা লুডোটাকে গেম হিসেবে নেয়নি, তারা লুডোটাকে একটা জুয়া হিসেবে খেলা ধরেছে আর কি, টাকা বাজি রেখে খেলছে। আবার অনেকে দেখলাম শুধু লুডো না, আরও অনেক ধরনের গেম বের হয়েছে, সেগুলোর মধ্যে টাকা ইনভেস্ট করছে। এবং শাহিনের মধ্যে এই প্রবণতা খুঁজে পাওয়া গেছে। শাহিন নাকি বিভিন্ন রকম যে খারাপ সঙ্গ আছে সেই সঙ্গে পড়েছে, সে প্রতিদিন রাত্রে বিভিন্ন বাজে অভ্যাসে জড়িয়ে পড়ছে, সে বাইরে এরকম বাজি টাজি দিয়ে নাকি খেলাধুলা করছে, বলতে পারেন একরকম জুয়া খেলার প্রতি নাকি শাহিনের একটা আসক্ত আছে এবং সে টাকা উড়ায় এভাবে করেই। তো শাহিন যে টাকা জমাবে বা সঞ্চয় করবে সেটা শাহিনের কারণে পারছে না। শাহিন নাকি হাত উড়ানো, সে নাকি টাকাগুলোকে প্রতিদিন রাত্রে এভাবে বাজে অভ্যাসের মাধ্যমে নষ্ট করে ফেলছে, যার কারণে শারমিন যে টাকা জমিয়ে কোনো ঘর করবে, খুকির সাথে একসাথে সংসার করবে, সেটা শারমিন চাইলেও করতে পারছে না শুধুমাত্র শাহিনের জন্য। এবং এই কারণে শাহিন এবং শারমিনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। খুকি যখন এখন নতুন ঘর গোছাচ্ছে, নতুন টাইলস পরিষ্কার করছে, সেগুন কাঠের ফার্নিচার আনছে, এগুলো যখন ভিডিও করে দেখাচ্ছে এবং এই ভিডিওগুলোই যখন শারমিন দেখছে, তার মধ্যে হিংসা হচ্ছে। আপনারা জানেন মেয়ে মানুষ যখন একজনের সংসার দেখছে আরেকজনের মধ্যে হিংসা হওয়াটা স্বাভাবিক। শারমিনের এই হিংসাটার কারণে সে আসলে সহ্য করতে পারছে না, কারণ সে দেখছে তার কাছে তো টাকা ছিল, বাট আজকে খুকি তার নিজের বুদ্ধি দিয়ে সে টাকা জমিয়ে একটা ঘর বানালো, সে টাইলস করলো, নতুন টাইলসের ঘর, এখন নতুন ফার্নিচার সব উঠাচ্ছে, বাট সে সব কিছু থাকতেও কেন করতে পারলো না, শারমিন কেন করতে পারলো না? এটা নিয়ে যখন শাহিনের সাথে শারমিনের কথা কাটাকাটি হয়, দুজনের মধ্যে দ্বন্দ্ব হয় এবং দ্বন্দ্বের মধ্যে যখন শারমিন বলে আমাকে ঘর করে দিতে হবে এবং শাহিন সেটাকে অপারগতা জানায় কারণ তার কাছে তো টাকা নেই, তখনই শারমিন তার সাথে খুব ঝগড়ায় লিপ্ত হয়েছে। কারণ তাহলে টাকা কোথায় গেল, কেন সে করতে পারবে না? এটা নিয়ে শারমিনের সাথে শাহিনের যথেষ্ট পরিমাণে মনোমালিন্য হয়েছে এবং এই মনোমালিন্যের রেশ ধরেই শারমিন শাহিনের প্রতি যথেষ্ট ক্ষিপ্ত হয়ে তার সংসার ছেড়ে এখন চলে এসেছে কোথায়? চলে এসেছে নতুন একটা বাসা ভাড়া নিয়ে। বাট এর মানে এটা বলা যাবে না শাহিন এবং শারমিন তাদের ডিভোর্স হয়ে গেছে, শারমিন শাহিনের সংসার একদম ভেঙে চলে এসেছে, এমনটা নয়। ঘটনা এখানে যেটা হচ্ছে, শারমিন রাগ হয়ে আলাদা সংসার করছে এখন, বাট ডিভোর্স দিয়ে দেয়নি। এখানে অনেকে ভাবছেন ডিভোর্স হয়েছে কিনা সংসার ভেঙে, না, সংসার ভাঙেনি ভাই। এখানে শুধু হয়েছে যেটা মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। শারমিন মানে ক্ষুব্ধ হয়ে সে এখন একটা আলাদা বাসা নিয়ে থাকছে, যেন শাহিন তার এই ক্ষোভটা বুঝে যেন টাকাগুলোকে জমায়, সেজন্য তাকে একটা বাসা করে দেয়। বাট আসলে শাহিন কতটুকু পারবে এটা কে জানে। বাট শারমিন এজন্য তার হিংসা হচ্ছিল, সহ্য করতে পারছিল না, কারণ যে জায়গাতে খুকি এখন পাকা বাসা তুলছে, টাইলসের বাসা তুলছে, সেগুন কাঠের ফার্নিচার কিনছে, সেখানে শারমিন এখনও টিনের ঘরে থাকবে, এটা শারমিন আসলে কোনোভাবেই মেনে নিতে পারছে না।
কোনোভাবেই শারমিনের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না, কারণ যে জায়গায় তার একজন যা শাশুড়ি উঠবে এখন পাকা বাসাতে, সে থাকবে এখন টিনের বাসাতে, এটা তার কাছে একটা যথেষ্ট একটা হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য সে দরকার হলে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবে, তাও ওই শ্বশুরবাড়িতে এখন সে থাকবে না। এই কারণে শারমিন এখন আলাদা দালান কোঠার বাসা ভাড়া নিয়েছে, যেখানে সে এখন নতুন করে ফার্নিচার কিনে সে থাকতে শুরু করেছে। কারণ সে তো ভাই পারবে না এখন ঘর উঠাতে, তার কাছে টাকা নেই, কারণ শাহিন সব খেয়ে ফেলেছে। সো এটা ছিল মেইন মোরাল, আমি যতটুকু জানতে পেরেছি এবং অ্যানালাইসিস করে পেয়েছি। শাহিন শারমিনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে কী নিয়ে, কেন হয়েছে এবং কেন শারমিন নতুন বাসা নিয়েছে, সেগুলো সমস্ত কারণ আমার কাছে এগুলোই মনে হয়েছে। এবং আপনারা যদি তাদের ভিডিও দেখেন, আশা করবো আপনাদের কাছেও জিনিসটা আরও স্পষ্ট হয়ে যাবে। তো এই ছিল তো আমার আজকের ভিডিও। আচ্ছা, সব ঘটনাগুলো আজকে এই এক ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং আজকের ভিডিওটা অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। সো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।